ব্যবসা বিনিয়োগ সহ পরস্পরের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ চীন, তারেক শীর্ষ বৈঠক। এক যুগের বেশি সময় ধরে গাংনীতে পরিত্যক্ত ভবনে চিকিৎসা সেবা, দুর্ঘটনা আতঙ্কে রোগীরা। মেহেরপুর সীমান্তে ফের বিএসএফ এর পুশিন চেষ্টা, অবৈধ বাংলাদেশি থাকলে তালিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সেবা খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও চীন। সকালে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। স্থানীয় সময় সকাল 10:30টায় দুই নেতার শীর্ষ বৈঠক হয়। এর আগে চীনের তিয়ানআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছিলেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 19বিংশ শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জেনে চীন বলেছে একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 5 দিনের চীন সফরের ইতি টেনে দেশের উদ্দেশ্যে বিকেলে সস্ত্রীক রওনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা এবং বিনিয়োগের নানান বিষয়ে আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এবার আরো বেশি আস্থা ফিরে পাবে। তাই প্রধানমন্ত্রীর এই সফর থেকে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা আসবে বলেই মনে করা হচ্ছে এবং বিশ্লেষকরা তাই মনে করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। দীর্ঘ 13 বছর ধরে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি ওয়ার্ডের চিকিৎসা সেবা। ছাদ ও দেয়ালে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। এর মাঝেই চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। 4 লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। যেখানে সুস্থতার আশায় ছুটে আসা, সেখানেই যেন মৃত্যুর হাতছানি। 1963 সালে যাত্রা শুরু 31 শয্যার মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
2006 সালে উন্নীত হয় 50 শয্যায়। 2013 সালে হাসপাতালে এ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় নামমাত্র সংস্কারে এখানেই চলছে গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়ার্ডের কার্যক্রম। চিকিৎসা সেবা নিতে এসে আতঙ্কে রোগী ও স্বজনরা। নাজেহাল অবস্থা, রড দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল অবস্থা, ফ্যান ভেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়। বিল্ডিং ফেটে গেছে, সব ফাট ধরিয়েছে, ভাঙ্গা, রাতে ঝড় উঠেছিল, আমাদের ভয় লাগছিল বিল্ডিং ভেঙে গায়ের উপরে পড়বে বলে। আমাদের তো এখানে সেবা দিতে আসতে গিয়ে ভয় করে যে কোনো না কোনো এক সময় হয়তো বা বিল্ডিংটার ছাদ এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে ওই ছাদের কিছু ক্লাবটা ধসে পড়ছে। এক যুগের বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনই চিকিৎসা সেবা। স্বাস্থ্য অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও মেলেনি সমাধান। পুরাতন যে বিল্ডিংটা, এখানে পুরুষ ওয়ার্ড এবং সাথে বাচ্চাদের রাখা হয়। তো আমি নিজে ওখানে ভ্রমণের সময় দেখছি বা ভিজিটের সময় দেখছি যে উপরে ছাদ থেকে কলেজটা ছোট ছোট করছে। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। প্রতিদিনই বাড়ছে উদ্বেগ। দ্রুত রোগীদের নিরাপদ স্থানান্তর এবং নতুন হাসপাতাল ভবন নির্মাণের দাবি মেহেরপুরবাসী। এনটিভি নিউজ ডেস্ক। সীমান্তে ভারতের পুশিন চেষ্টা যথাযথ নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। যদি কোনো বাংলাদেশি সে দেশে থেকে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিলে তা যাচাই বাছাইয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, দুবাই সরকারকে নথিপত্র পাঠানো হয়েছে, তবে দেশটি থেকে এই বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। এটা বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তীতে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে উদাসীন। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখবে জামাত। তবে সরকার জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সংসদে ও রাজপথে তার প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত। আজ পবিত্র আশুরা দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। ইসলামের ইতিহাসে এ দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়। এই দিনে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তার শাহাদাতকে স্মরণ করে শোক মিছিল ও আলোচনা সভা হয়েছে চট্টগ্রাম ও খুলনায়। শোক মিছিলে বিভিন্ন স্থান থেকে আসা শিয়া মুসলমান নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন। ইমামিয়া চিশতিয়া নিজামিয়া দরবার সাদরিয়া সোসাইটির উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হয়েছে। এ সময় সদর মঞ্জিলের সভাপতি ওহিদ শাহ সহ ভক্ত ও আশেকানরা উপস্থিত ছিলেন। কারবালার শোক আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগের স্মরণে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফে আশুরা পালন করা হয়েছে।
উন্নত দেশের সোপান ধরি মাদকমুক্ত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকা সহ সারা দেশে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস থেকে র্যালির আয়োজন করা হয়। র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর দরগার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মাজারের টাকা ব্যয় ব্যবস্থাপনায় কাঠামো নির্ধারণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। জানান আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে ঐকমত্যে পৌঁছেছেন সবাই। এদিকে বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগা মসজিদ মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী 1 মাসের মধ্যে কর্মপন্থা নির্ধারণ করবে। আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্যই আজকে আমরা একটা কমিটি করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবেন এবং সেই স্থিরীকৃত পদ্ধতিটি আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব আপনাদের মাধ্যমে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট। বর্তমান এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য খাতে কি পরিমাণে বরাদ্দ দেয়া হবে এটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি হাসপাতালের সমস্যা খুঁজে বের করতে হবে। এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ। বিগত দিনের মতো কোন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কেউ যাতে হসপিটালে কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে সেটা আমি আমার পক্ষ থেকে 100% নিশ্চিত করব। নারী ও শিশু নির্যাতনকারীদের সমাজের শত্রু উল্লেখ করে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, অপরাধী যেই হোক শিশু বা নারী নির্যাতনকারীকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। সকালে দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল প্রাঙ্গণে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র গর্ভবতী মায়েদের ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নারী ও শিশু নির্যাতনকারী এবং মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান ডাক্তার জাহিদ। পরে ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন করেন মন্ত্রী। বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে এগুলো বাস্তবায়ন করছেন। ঝালকাঠি প্রেস ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মুমিন উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
বগুড়ায় তেল জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলা কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের চেলোপাড়ায় কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা বিভাগের অনুষ্ঠানে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে বক্তারা বলেন, গতানুগতিক থেকে উন্নত কৃষিতে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। আমদানি নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন বক্তারা। পরে শতাধিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।